শিখা পরীক্ষায় নীলাভ সবুজ বর্ণ দেখায় কোন আয়নটি? নীলাভ সবুজ দেখায় কপার টু প্লাস আয়ন। কপার টু প্লাস হচ্ছে নীলাভ সবুজ বর্ণ দেখায়। দেন অপশন বি হচ্ছে ক্যালসিয়াম টু প্লাস। ক্যালসিয়াম টু প্লাস শিখা পরীক্ষায় দেখায় ইটের মতো লাল। বেরিয়াম টু প্লাস দেখা হচ্ছে কাঁচা আপেলের মতো হালকা সবুজ। কাঁচা আপেলের মতো হালকা সবুজ। হালকা সবুজ। তাহলে নীলাভ সবুজ দেখায় হচ্ছে কপার টু প্লাস, আর হালকা সবুজ দেখায় বেরিয়াম টু প্লাস, আর পটাশিয়াম হচ্ছে খালি চোখে হচ্ছে হালকা বেগুনি। মানে এই একটা থেকে আমরা চারটা মনে রাখি। কপার টু প্লাস হচ্ছে নীলাভ সবুজ, ক্যালসিয়াম টু প্লাস হচ্ছে ইটের মতো লাল, বেরিয়াম টু প্লাস হচ্ছে কাঁচা আপেলের মতো হালকা সবুজ, আর পটাশিয়াম প্লাস হচ্ছে হালকা বেগুনি। এই প্রশ্ন, শিখা পরীক্ষায় ইটের মতো লাল শিখা সৃষ্টি করে কোনটি? ক্যালসিয়াম টু প্লাস। ক্যালসিয়াম টু প্লাস কোথায়? অপশন ডি তে ক্যালসিয়াম টু প্লাস। শিখা পরীক্ষায় সোনালী হলুদ শিখা সৃষ্টি করে কোন মৌলটি? সোনালী হলুদ সৃষ্টি করে সোডিয়াম। সোডিয়াম হচ্ছে সোনালী হলুদ। তাহলে শিখা পরীক্ষায় সোনালী হলুদ শিখা সৃষ্টি করে সোডিয়াম আয়ন। শিখা পরীক্ষায় নিচের কোন আয়নটি বেগুনি বর্ণ দেখায়? পটাশিয়াম আয়ন। শিখা পরীক্ষায় কোনটির বর্ণ কোবাল্ট কাঁচ দিয়ে হালকা সবুজ দেখায়? তাহলে এখানে একটা বিষয় আছে, এটা হচ্ছে কোবাল্ট কাঁচ দিয়ে। তো কোবাল্ট কাঁচ দিয়ে যদি আমরা শিখা পরীক্ষা দেখি, তাহলে হালকা সবুজ দেখাবে হচ্ছে কপার টু প্লাস, ক্যালসিয়াম টু প্লাস। ক্যালসিয়াম টু প্লাস হচ্ছে কোবাল্ট ব্লু কাঁচ দিয়ে দেখলে হালকা সবুজ দেখাবে। আর কপার টু প্লাস হচ্ছে খালি চোখে হচ্ছে নীলাভ সবুজ দেখবো। তাহলে কপার টু প্লাস হচ্ছে নীলাভ সবুজ। খালি চোখে হচ্ছে কপার টু প্লাস নীলাভ সবুজ, আর কোবাল্ট কাঁচে হালকা সবুজ দেখায় না। আর আয়রন টু প্লাস হচ্ছে শিখা পরীক্ষায় কোনো উজ্জ্বল বা নির্দিষ্ট বর্ণ দেখায় না। জিঙ্ক টু প্লাস হচ্ছে শিখা পরীক্ষায় বৈশিষ্ট্যপূর্ণ বর্ণ দেখায় না। তাহলে ক্যালসিয়ামই হচ্ছে কোবাল্ট কাঁচ দিয়ে দেখলে হালকা সবুজ দেখাবে। ব্লু গ্লাসের ব্লু গ্লাসের মধ্য দিয়ে গোলাপি লাল বর্ণের দেখায় কোন ক্যাটায়ন? এটা হচ্ছে গোলাপি লাল দেখাবে হচ্ছে পটাশিয়াম। পটাশিয়াম আয়নটি হচ্ছে গোলাপি লাল বর্ণ দেখে যদি আমরা ব্লু গ্লাসের মধ্য দিয়ে দেখি। প্রশ্ন, নেসলার দ্রবণ দ্বারা কোন ক্যাটায়ন শনাক্ত করা হয়? নেসলার দ্রবণ দ্বারা অ্যামোনিয়াম আয়ন ক্যাটায়ন শনাক্ত করা যায়। তাহলে ক্ষারীয় পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড যে নেসলার দ্রবণ বলে, এটি অ্যামোনিয়াম আয়নের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম মার্কিউরিক আয়োডাইড এর বাদামি বা তামাটে রঙের পদক্ষেপ তৈরি করে। আর সোডিয়াম ক্যাটায়ন কিভাবে শনাক্ত করা যায়? এটা হচ্ছে কি পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেট দ্বারা শনাক্ত করা যায়। অ্যালুমিনিয়াম থ্রিপ্লাস, এটা হচ্ছে কি সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে সাদা আঠালো পদক্ষেপ করে, যা অতিরিক্ত ক্ষারে দ্রবণীয়। পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেটের দ্রবণ দ্বারা কোন ক্যাটায়ন শনাক্ত করা যায়? পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেট। এটা দিয়ে আমরা সোডিয়াম আয়নকে শনাক্ত করতে পারি। সোডিয়াম আয়ন শনাক্ত করা হয় পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেট দ্রবণ দ্বারা। অ্যামোনিয়াম অক্সালেট দ্রবণ দ্বারা কোন ক্যাটায়ন নিশ্চিত করা যায়?
অ্যামোনিয়াম অক্সালেটের দ্রবণ দ্বারা ক্যালসিয়াম 2+ আয়ন ক্যাটায়ন নিশ্চিত করা যায়। তাহলে অ্যামোনিয়াম অক্সালেটের দ্রবণ দ্বারা ক্যালসিয়াম 2+ ক্যাটায়ন নিশ্চিত করা যায়। কপার 2+ আয়নের জলীয় দ্রবণে অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করলে কিরূপ দ্রবণ সৃষ্টি হয়? এটা হবে গাঢ়নীল। কপার 2+ আয়নের অধিক দ্রবণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করলে কি বর্ণ সৃষ্টি হয়? গাঢ়নীল। জিঙ্ক 2+ আয়ন নিশ্চিতকরণে বিকারকের নাম কি? জিঙ্ক 2+ নিশ্চিত করতে পারি কি দেখে? পটাশিয়াম ফেরোসায়ানাইড। এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে পটাশিয়াম ফেরিসায়ানাইড, পটাশিয়াম ফেরিসাইড না, পটাশিয়াম ফেরোসায়ানাইড। আচ্ছা, সোডিয়াম আয়ন শনাক্তকরণে ব্যবহৃত বিকারক হলো পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেট। সো এটা হবে বি অপশন। এটা হচ্ছে K2H2SB2O7, এটা হচ্ছে পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেট। অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণে ব্যবহৃত বিকারক হলো নেসলার দ্রবণ। আমরা দেখুন প্রথম এমসিকিউ দিয়েছি। নেসলার দ্রবণ কোনটি? K2HgI4 প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড অথবা সোডিয়াম হাইড্রোক্সাইড। পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেটের সংকেত, এটা হচ্ছে সোডিয়াম পাইরোঅ্যান্টিমোনেটের সংকেত হচ্ছে Na2H2SB2O7। Na2H2SB2O7, এই সিটা হবে অ্যান্সার। নিচের কোন ক্যাটায়ন শনাক্তকরণে পটাশিয়াম ফেরোসায়ানাইড দ্রবণ ব্যবহৃত হয়? কপার 2+ শনাক্তকরণে পটাশিয়াম ফেরোসায়ানাইড দ্রবণ ব্যবহৃত হয়। নিচের কোন আলোকরশ্মির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি? তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি হবে হচ্ছে আমাদের এখানে মাইক্রোওয়েভ আছে, রেডিও থাকলে রেডিও হতো, কিন্তু মাইক্রোওয়েভ যেহেতু এই বাকি তিনটার তুলনায় সবচেয়ে বড় তরঙ্গদৈর্ঘ্য, উত্তর হচ্ছে মাইক্রোওয়েভ। শিক্ষা পরীক্ষায় ব্যবহৃত কোবাল্ট ব্লু বা নীল কাঁচ কোন আলো সম্পূর্ণ শোষণ করে নেয়? সোনালী হলুদ আলো সম্পূর্ণরূপে শোষণ করে নেয়। কোবাল্ট ব্লু গ্লাস দিয়ে সম্পূর্ণ শোষণ করে সোনালী হলুদ আলো। লবণের দ্রাব্যতা গুণফল নির্ণয়ে কোন ধরনের দ্রবণ উপযোগী? সম্পৃক্ত দ্রবণ উপযোগী, সম্পৃক্ত বা এই স্যাচুরেটেড দ্রবণ উপযোগী। আচ্ছা, কোন প্রক্রিয়ায় থোরিয়াম থেকে প্যালাডিয়াম তৈরি হয়? এটা হবে হচ্ছে বেটা ইমিশন। যেসব পরমাণুর ভর সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন তাদেরকে কি বলে? ভর সংখ্যা একই, ভর সংখ্যা একই বা আইসোবার। এই প্রথমটা হচ্ছে আইসোমার, এখানে টাইপিং মিস্টেক হয়েছে, এটা হচ্ছে আইসোমার, এই যে আইসোবার, তাহলে অপশন হচ্ছে বি। যেহেতু ভর সংখ্যা একই তাহলে আইসোবার হবে। আর এইটা হচ্ছে আইসোটোন, নিউট্রন সংখ্যা সমান হলে আইসোটোন, আইসোটোপ প্রোটন সংখ্যা সমান হলে আইসোটোপ। কোবাল্ট এবং কোবাল্ট 2+ এর জন্য নিচের কোন যোজ্যতে ইলেকট্রন বিন্যাসটি সঠিক হবে? কোবাল্ট হচ্ছে, আমি একটু করি, কোবাল্ট হচ্ছে 27, এটা হচ্ছে আর্গন, আর্গন দিয়ে 18 করলে আর্গন 4s2, যেহেতু 27 এখানে 20 হয়েছে আর 7 বাকি থাকবে, 3d7। তাহলে এটা হচ্ছে কোবাল্ট, 27টি ইলেকট্রন থাকলে 4s2 3d7। লাস্টে বলছি কোবাল্ট, কোবাল্টের হবে হচ্ছে 4s2 3d7। সো শেষ শক্তিস্তর হচ্ছে 4s2 3d7। আর কোবাল্ট 2+, মানে কি শেষ কক্ষপথ থেকে সে দুটো ইলেকট্রন দান করবে। কোবাল্ট 2+, তো সে যে দুটো ইলেকট্রন দান করে তাহলে আসলে কোথা থেকে সে দান করবে? তার শেষ কক্ষপথ থেকে ইলেকট্রন দান করবে। তাহলে এখানে
4:3d7 হচ্ছে ইলেকট্রন বিন্যাস অনুসারে, কিন্তু আসলে ইলেকট্রন দান করার সময় কোথা থেকে দান করবে? সর্বশেষ শক্তি স্তর বা চতুর্থ শক্তি স্তর থেকে। তাহলে 4s2 থেকে দুটো ইলেকট্রন দান করবে, তখন 4s0 হবে। 3d7 4s0, তাহলে এই দুটো কোথায় আছে? কোবাল্টের ক্ষেত্রে 4s2 3d7, আর কোবাল্ট 2+ এর জন্য 3d7 4s0। আচ্ছা, এটা তো 5s, এটা অপশন এ বাদ। এটা 3d5 4s1, সো এটাও মিলছে না, এটাও বাদ। 3d7 4s2, এরপর 3d7 4s0, সো সি হচ্ছে অপশন উত্তর, এটাও বাদ। তাহলে অপশন হচ্ছে সি। রিডবার ধ্রুবক RH দ্বারা প্রকাশিত হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক বর্ণালীর বামার সিরিজের সর্বনিম্ন তরঙ্গ সংখ্যার বিকৃত রশ্মি কোনটি? সো এটা একটা বেশ ট্রিকি, আমাদের RH দিয়ে করি। ধ্রুবক RH দ্বারা প্রকাশিত হাইড্রোজেন পরমাণুর সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা বিকৃত রশ্মি তরঙ্গ সংখ্যা নিউ বার ইকুয়াল টু RH 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। সো RH টা রেখে দিই। এখানে বলেছে হচ্ছে দ্বারা প্রকাশিত হাইড্রোজেন পরমাণুর বর্ণালী বামার সিরিজের সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা। বামার সিরিজ হতে গেলে n1 এর মান হতে হবে কি? n1 যদি হচ্ছে 2 হতো 1 হয়, তাহলে হচ্ছে লাইমেন, যেহেতু বামার, তাহলে হচ্ছে n1 সমান 2 হতে হবে, তাহলে 1/2 স্কোয়ার মাইনাস, আর সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা সর্বনিম্ন হতে গেলে n1 যেটা হবে n2 তে হবে ঠিক তার পরবর্তী। সো n2 এর মান কত হবে? এর পরবর্তী কক্ষপথ বা তৃতীয় কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে আসতে হবে, তাহলে পরবর্তী কক্ষপথ 3 স্কোয়ার। সো এটা এখন করতে থাকতে হবে। সো এখানে RH, দেন 1/4 মাইনাস 1/9 RH, দেন এই দুটো লসাগু 4 9 36, 36 4 মধ্যে যাবে 9 বার, 36 9 এর মধ্যে যাবে 4 বার। সো RH ইজ ইকুয়াল টু 5/36। তাই RH-টাকে উপর লিখতে পারি। সো RH 5/36, এটা হবে অ্যান্সার। সো এটা মেবি বি আছে যে 5RH / 36। ঠিক আছে। আচ্ছা, গ্রাব্যতা গুণফল গ্রাব্যতা গুণফল নিচের কোন ক্ষেত্রে প্রযোজ্য? গ্রাব্যতা গুণফল হচ্ছে স্বল্প দ্রবণীয় আয়নিক যৌগের জন্য প্রযোজ্য। অপশন হচ্ছে সি, স্বল্প দ্রবণীয় আয়নিক যৌগ। কেএসপি শুধুমাত্র স্বল্প দ্রবণীয় বা আংশিক দ্রবণীয় লবণ এর সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে হিসাব করা হয়। আচ্ছা, পরমাণুতে অরবিটালের ধারণা নিচের কোনটি থেকে পাওয়া যায়? সো অরবিটাল ধারণা কে দিয়েছে? এটা হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যা থেকে আমরা অরবিটাল ধারণা পেয়ে থাকি। কোয়ান্টাম বলবিদ্যা থেকে পরমাণুতে অরবিটালের ধারণা পাওয়া যায়। অরবিটাল ধারণা দিয়েছে কি? কোয়ান্টাম বলবিদ্যা। থ্রিডি উপশক্তি স্তরে অনুমোদিত চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মান কয়টি? থ্রিডি উপশক্তি স্তরে, আর চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মান চেয়েছে। আচ্ছা, এখানে যেহেতু ডি উপশক্তি স্তর, তো ডি এর জন্য এল এর মান কত হয়? 2। এল এর মান 2 হলে এম এর মান কত হবে? এম এর মান হবে 0 থেকে প্লাস মাইনাস এল পর্যন্ত। তাহলে হবে কত? 0 থেকে প্লাস মাইনাস 2 পর্যন্ত। তাহলে এটা করলে হবে -2 -1 0 +1 +2। আর প্রশ্ন করেছিল 3D উপশক্তি স্তরে অনুমোদিত চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান কয়টি? এখানে মান বলেন, মান হচ্ছে কয়টি? এখানে কয়টা পেয়েছি? 1টি 2টি 3টি 4টি 5টি। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান 5টি। অথবা অন্যভাবে করা যায় আরেকটা, সেটা হচ্ছে কি, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে 2l + 1, এটা দিয়েও বের করা যায়। তাহলে এখানে এল এর মান কত? যেহেতু ডি উপশক্তি স্তর, তো এল এর মান 2, 2 × 2 + 1, সো 4 + 1 = 5। সো অপশন হচ্ছে সি। আচ্ছা, নিচের কোন সেটটিতে সময়ন প্রভাব বিদ্যমান? তো সময়ন প্রভাব বিদ্যমান H2S এবং HCl এর মধ্যে সময়ন প্রভাব বিদ্যমান।
এটার মধ্যে মনে রাখতে হবে। কোন যৌগটি পানিতে দ্রবণীয় হবে? ক্লোরাইড। সো কোন যৌগটি পানিতে দ্রবণীয় হবে? উত্তর হবে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। কারণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য এবং অত্যন্ত উচ্চ দ্রাব্যতা বিশিষ্ট আয়নিক যৌগ, যা পানিতে সম্পূর্ণ দ্রবীভূত হয়। বাকিগুলো স্বল্প দ্রবণীয় লবণ। পঞ্চম শক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা কয়টি? আচ্ছা, পঞ্চম শক্তি স্তরের প্রধান শক্তি স্তর এন হলে তার অরবিটাল সংখ্যা হবে এন স্কোয়ার। তাহলে পঞ্চম শক্তি স্তরের অরবিটাল যেহেতু পঞ্চম, এন এর মান 5, সো 5 স্কোয়ার ইজ ইকুয়াল টু 25। তাহলে অরবিটাল সংখ্যা হবে 25টি। আর মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2n স্কোয়ার। সো সাথে 2 গুণ করলে আমরা টোটাল হচ্ছে ইলেকট্রন সংখ্যা পেতাম প্রধান শক্তি স্তর। ম্যাগনেসিয়াম মৌলের সর্ববহিস্থ স্তরের ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার সেট কোনটি? তাহলে ম্যাগনেসিয়াম হলে সর্ববহিস্থ স্তর। সো আমরা ম্যাগনেসিয়াম ইলেকট্রন বিন্যাস করি। ম্যাগনেসিয়াম হচ্ছে 12। তার প্রথম হচ্ছে গিয়ে, প্রথমে আমরা নিয়ন লিখি। সরি, নিয়ন হবে, নিয়নে কি 10টা হয়ে যাচ্ছে, আর বাকি দুটো হচ্ছে 3s2 তে পড়বে। সো ম্যাগনেসিয়ামের নিয়নে 10টা আর 3s2 তে আর দুটো 12টা। তাহলে সর্ববহিস্থ স্তরের ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান, এই 3 থাকার কারণে n এর মান হবে হচ্ছে 3। এল এর মান হবে, যেহেতু এস দেওয়া, এল এর মান হবে হচ্ছে 0। এল এর মান 0 হলে এম এর মান হবে 0। আর এস এর মান প্লাস অফ অথবা মাইনাস অফ, যে কোনো একটা হতে পারে। সো প্লাস অফ মাইনাস অফ, প্লাস অফ অথবা মাইনাস অফ বললে হচ্ছে প্লাস অফ অথবা মাইনাস। এখানে দেখি এন এর মান এখানে 4, তাহলে অপশন এ বাদ। এন এর মান 3, এল এর মান 1, কিন্তু এল এর মান 1 হবে যদি পি উপশক্তি স্তর হতো, তাহলে হচ্ছে এল এর মান 1 হতো। যেহেতু এখানে এস শক্তি স্তরের ইলেকট্রন শেষ, তাহলে এটা হবে না। বিও বাদ। সিতে এন এর মান 3, এল এর মান 0, ঠিক আছে। এম এর মান 1 দিয়েছে, কিন্তু এল এর মান 0 হলে এম এর মানও তো 0ই হবে। এটা বাদ। বাকি আছে এন এর মান 3, এল এর মান 0, এম এর মান 0, আর এস স্পিন হচ্ছে প্লাস অফ আর মাইনাস। সো এই ডিটা ঠিক আছে। সো এখানে যেহেতু দুটো ইলেকট্রন ছিল, একটা হচ্ছে প্লাস অফ স্পিন দিচ্ছে, আর একটা হচ্ছে মাইনাস অফ স্পিন। একটি পরমাণুর পঞ্চম শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? পঞ্চম শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা কোনো একটি প্রধান শক্তি স্তর এন হলে তার সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n স্কোয়ার। যেহেতু পঞ্চম শক্তি স্তর, তাহলে এন এর মান হবে 5, তাহলে হবে 2 ইন্টু 5 স্কোয়ার। সো 5 স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 ইন্টু 2, তাহলে হচ্ছে 50। একটি পরমাণুর পঞ্চম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 50টি। ইলেকট্রনের কোন অরবিটাল থেকে স্থানান্তর ঘটলে বামার সিরিজে তৃতীয় রেখা বর্ণালী উৎপন্ন হয়? তাহলে লাইম্যান সিরিজ উৎপন্ন হতে গেলে n1 n1 বা প্রথম কক্ষপথে পড়তে হতো। বামারের জন্য হচ্ছে দ্বিতীয় কক্ষপথ বা n2 তে পড়তে হবে ইলেকট্রনটা। যদি n2 তে এসে ইলেকট্রন অবস্থান নেই, তাহলে হচ্ছে বামার সিরিজ উৎপন্ন হবে। আর বলছে বামার সিরিজের তৃতীয় রেখা, তাহলে 3টা রেখা হবে কখন? যদি তিনটা দূরবর্তী 3টা কক্ষপথ থেকে আসে, তাহলে হচ্ছে 3টা রেখার উৎপন্ন হবে। তাহলে আরো 3টা রেখার উৎপত্তি হবে কিভাবে? তাহলে n5 বা আরো 3 যোগ করি, তাহলে কি n5 থেকে যদি n2 তে আসে, তাহলে হচ্ছে তৃতীয় রেখা বর্ণালীর উৎপত্তি হবে। তাহলে হবে কি যে n5 কক্ষপথ থেকে ইলেকট্রন n2 তে এসে অবস্থান নেবে, তাহলে হচ্ছে বামার সিরিজে তৃতীয় রেখা বর্ণালী উৎপত্তি হবে। অপশনটাই খুঁজতে হবে। এটা 4 বাদ, এটা 4 বাদ, আর অপশন ডিতে হচ্ছে কি 6 দাও, এটাও বাদ। এই যে n5 থেকে n2 তে যদি ইলেকট্রন এসে অবস্থান নেয়, তাহলে বামার সিরিজ হবে, এবং যেহেতু এখানে 3টা গ্যাপ, এই জন্য তৃতীয় রেখা উৎপন্ন হবে, 3টি রেখা বর্ণালী উৎপন্ন হবে। আচ্ছা, নিচের কোন বর্ণের আলোকরশ্মির ফোটন শক্তি সর্বাধিক? ফোটন শক্তি সর্বাধিক হবে, আমি একটু দেখি শক্তির হিসাবটা, ইজ ইকুয়াল টু hc ডিভাইডেড বাই ল্যামডা। সো এখানে যা তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে ছোট হবে, তার শক্তি সবচেয়ে বেশি হবে। সো আমাদের তরঙ্গ দৈর্ঘ্য যত কম হবে, শক্তি তত বেশি হবে। বিষয়টা এরকম।
এখানে দেখি কার তরঙ্গ দৈর্ঘ্য ছোট। তরঙ্গ দৈর্ঘ্য হিসাবটাও কি বেনিয়া সহকলনা দিয়ে করতে পারি। বেনি আ সহকলা। সো বেনিয়া সহকলা মানে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। সো এইভাবে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে। অথবা এটাকে ইংলিশে ভিভ ভিভ জায়র বা ভিভ জিওয়াই ওআর বলা হয়। সো এই বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, অরেঞ্জ, রেড এভাবে করা হয়। সো আমাদের হচ্ছে কি আস্তে আস্তে এই দিকটা থেকে এই দিকে হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পায়। এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধির। তো তরঙ্গ দৈর্ঘ্য বেগুনের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। বেগুনি থেকে যত এই বাম থেকে যত ডানে যাচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে। বেগুনির থেকে নীলের বেশি, নীলের থেকে আসমানির বেশি তরঙ্গ দৈর্ঘ্য, সবুজে আরো বেশি। এভাবে করে তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। তাহলে কার ফোটন শক্তি সর্বাধিক হবে? যার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম হবে। তাহলে এখানে যেহেতু বেগুনি বা নীল, তার হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে ছোট, তাই তার শক্তি সবচেয়ে বেশি। তাহলে অপশন বি হবে বেগুন। কোনটি অতিরিক্ত অ্যামোনিয়া দ্রবণীয়? অতিরিক্ত অ্যামোনিয়া দ্রবণীয় হবে হচ্ছে কপার 2+। এটা মনে রাখতে হবে। অতিরিক্ত অ্যামোনিয়া দ্রবণে দ্রবীভূত হবে কপার 2+। একটি তরল একটি তরল জৈব যৌগ ৭৮.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফোটে। এর সাথে অল্প ইথানল যোগ করলে মিশ্র তরলটির স্ফুটনাঙ্ক ৭৮.৩ ডিগ্রি সেলসিয়াস হয়। তাহলে কি তাপমাত্রা বা স্ফুটনাঙ্কের আসলে কোনো পরিবর্তন ঘটেনি। মূল তরলটি কি ছিল? আচ্ছা, যেহেতু স্ফুটনাঙ্কের তেমন কোনো পরিবর্তন ঘটেনি, তাহলে এটা হচ্ছে একটা বিশুদ্ধ ইথানল ছিল। So, এটা তো বিশুদ্ধ ইথানল। অপশন সি। বিশুদ্ধ ইথানলের স্ফুটনাঙ্ক সাধারণত ৭৮.৩ ডিগ্রি সেলসিয়াস হয়। যেহেতু ইথানল যোগ করার পরও স্ফুটনাঙ্ক অপরিবর্তিত থাকে, তাই প্রমাণিত হয় মূল তরলটি একদম বিশুদ্ধ ইথানলই ছিল। আচ্ছা, যেসব জৈব যৌগ পানিতে অদ্রবণীয় ও ফুটন্ত পানিতে বিয়োজিত হয় না, কিন্তু স্টিমে উদায়ী হয়। তাহলে কিসে উদায়ী হয়? স্টিমে উদায়ী হয়। যেহেতু স্টিমে উদায়ী হয়, এদের ভেজাল থেকে কিরূপে পৃথক করব? স্টিম পাতন দিয়ে। আর স্টিম পাতনের আরেকটা নাম হচ্ছে বাষ্প পাতন। ওইটাকে স্টিম পাতন বলা হয়। দুটি ভিন্ন তরলে কোনো দ্রব্যের দ্রাব্যতার মাত্রা কম বেশি হলে, তাহলে দুটি ভিন্ন তরল কিন্তু কোনো দ্রব্যের দ্রাব্যতার মাত্রা কম বেশি হলে ওই দ্রাবকে কম দ্রাব্যতা বিশিষ্ট তরল থেকে কিরূপে পৃথক করা হয়? দ্রাবক নিষ্কাশন পদ্ধতিতে পৃথক করা হয়। যেহেতু দ্রাব্যতার ভিন্নতা আছে, দ্রাব্যতার মাত্রা কম বেশি আছে, তাহলে হচ্ছে দ্রাবক নিষ্কাশন পদ্ধতিতে, সরি এটা হবে উত্তর, দ্রাবক নিষ্কাশন পদ্ধতিতে এদের তরল থেকে পৃথক করা হয়। আচ্ছা, অধিশোষণের মাত্রা ও সচল দশা দ্রাব্যতার হারের ভিন্নতা থাকলে কোন মিশ্রণের উপাদানগুলোকে কোনো পদ্ধতিতে পরস্পর থেকে পৃথক করা সম্ভব? এটা হবে হচ্ছে ক্রোমাটোগ্রাফি। অধিশোষণের মাত্রা ও সচল দশার দ্রাব্যতা হারের ভিন্নতা থাকলে কোনো মিশ্রণের উপাদানগুলো কোন পদ্ধতিতে পরস্পর থেকে পৃথক করা সম্ভব? ক্রোমাটোগ্রাফি পদ্ধতি। আচ্ছা, ক্রোমাটোগ্রাফির দশা কয়টি? ক্রোমাটোগ্রাফির দশা হচ্ছে ২টি। সকল ক্রোমাটোগ্রাফিতে ২টি অত্যাবশ্যকীয় দশা থাকবে। একটা হচ্ছে স্থির দশা এবং একটা হচ্ছে সচল দশা। আচ্ছা, পেপার ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে আরএফ এর মান নিচের কোনটি? আরএফ এর মান 0.5। আরএফ হলো উপাদান দ্বারা অতিক্রান্ত দূরত্ব এবং দ্রাবক দ্বারা অতিক্রান্ত দূরত্বের অনুপাত। আর আরএফ এর মান সর্বদা ১ থেকে ছোট হয়। অবশ্যই আরএফ হবে কি? ১ থেকে ছোট হবে। ১ থেকে ছোট হবে আরএফ। আচ্ছা, ক্রোমাটোগ্রাফিতে নিচের মূলকগুলোর অধিশোষণের সঠিক ক্রম, মূলকগুলো অধিশোষণের সঠিক ক্রম, এটা হচ্ছে অপশন এ। এটা একটু মনে রাখতে হবে যে অধিশোষণের ক্রমটা হচ্ছে COOH সবচেয়ে বেশি, এরপর OH,
তারপর NH2, তারপর CHO। কোন পদ্ধতিতে ধানের তুষ থেকে ভোজ্য তেল নিষ্কাশন করা হয়? ধানের তুষ থেকে ভোজ্য তেল নিষ্কাশন করা হয় দ্রাবক নিষ্কাশন পদ্ধতি। অবিশুদ্ধ বেনজোইক অ্যাসিডকে বিশোধনের জন্য ব্যবহৃত হয় ঊর্ধ্বপাতন। আচ্ছা, বেনজোইক অ্যাসিড হচ্ছে একটা ঊর্ধ্বপাতিত পদার্থ যা উত্তপ্ত করলে সরাসরি কঠিন থেকে বাষ্পে পরিণত হয়, তাই একে ঊর্ধ্বপাতন পদ্ধতিতে সহজে বিশোধন করা যায়। আচ্ছা, এখানেই স্লাইড শেষ। ধন্যবাদ।